কোলে তুলে নিল। তারপর কাউকে কল করে হাঁটতে লাগলো। জিমিনের দিকে তাকিয়ে সুগা বলে উঠল, জিমিন, তুমি আমার বুকের ভেতর ঝড় তুলেছ। যে ঝড়ের দাপটে আমি ধ্বংস হয়ে যাব, তবুও আমার বড্ড স্বাদ তোমার হাতটা ধরে জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়ার। বাচ্চাদের মতো আবদার, তাই না? জানি আমি। রাতের আকাশ মিলিয়ে গিয়ে ভোরের পাখির ডাক শোনা যাচ্ছে। একটা আগুনে পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে সুগা। বস, এভাবে দাঁড়িয়ে থাকবেন না, কেউ দেখে ফেলবে। সুগা কিছু বলে না, হাঁটতে থাকলো বাড়ির পেছনের দিকে। লোকটাও সুগার পিছু পিছু হাঁটতে থাকলো। পুড়ে যাওয়া এই বাড়িটায় সুগার জন্ম, তার বড় হয়ে ওঠা, তার প্রথম হাঁটা, তার ছোট্ট বোন আইরিনের জন্ম। ছোট ছোট পায়ে এই বাড়িময় সুগার পিছু পিছু ছুটে বেড়াতো সে। কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলো? নিজের মাস্ক খুলে রেখে সুগা হাঁটু ভেঙে বড় একটা শিমুল গাছের নিচে বসে পড়ল। গাছটার অর্ধেক পুড়ে গিয়েও শক্ত পায়ে আজও দাঁড়িয়ে। তাহলে সুগা কেন ভেঙে পড়লো তখন? লোকটা বলে উঠল, আপনি ওনাদের কবরগুলো দেখতে গেলেই পারেন। কোন মুখে দাঁড়াবো? যাদের বড় মুখ করে কথা দিয়েছিলাম আমি দেখে রাখবো আইরিনকে, তাদের সামনে একা কিভাবে দাঁড়াবো? 2 দিন পার হয়েছে সেই ঘটনা। জাঙ্কুকের চেহারাতে সত্যিই দেখেনি। দেখবে না বলে শপথ করেছিল বলে নয়, জাঙ্কুক নিজেই তাকে এড়িয়ে চলছে আবারও। তাছাড়া জাঙ্কুকও পরীক্ষা শেষ হলে খাতা জমা দিয়ে একেবারে কলেজ থেকে বেরিয়ে যায়। তের মন ব্যাকুল হয়ে আছে আজ। কিছুই তার ভালো লাগছে না। ইউরিও দিন কাটাচ্ছে শান্তিতে, তাকে অন্তত বিরক্ত করতে আসছে না। এটাই তের জীবনের একটা ভালো দিক বলা যায়। এদিকে বাড়িতেও শান্তি নেই। পার্টির জন্য পুরোদম হুলস্থুল কাণ্ড। দিনও ঘনিয়ে আসছে, তাই তে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করেও সময় পার করতে পারছে না। আইও আজকাল কেমন গুম মেরে গিয়েছে। তাকে খুঁজে অবশ্য এখনো তে করেনি। সবারই নিজস্ব কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। তে 2 ভাই আইউকে জিজ্ঞাসা করেছে তার কি হয়েছে। আইও বলেনি, তাই তে চুপ করে আছে। 2 বান্ধবী চুপচাপ বসে আছে। এমন সময় সুবিন কোথা থেকে এসে বলে উঠল, তে জানো কি হয়েছে? না বললে জানবো কিভাবে? মনে হচ্ছে তোমার মন মেজাজ ভালো না। মনে হলে কি করার? সুবিন কিছুক্ষণ চুপ করে থাকলো। সব দিকটা বিবেচনা করে সুবিন ঠিক করলো সে যে খবর দিতে এসেছিল সেটা বলা উচিত হবে না। সুবিন তেকে জ্বালানোর জন্য বলতে এসেছিল তার সচক্ষে দেখা একটা দৃশ্যের কথা। একটু আগে জাঙ্কুক আর ইউরিকে সে বেশ ঘনিষ্ঠ হলে করিডোরে দেখেছিল। ইউরি জাঙ্কুকের অনেকটা কাছাকাছি ছিল। নিচু গলায় তারা কথা বলছিল। তবে জাঙ্কুকের চেহারা কঠিন ছিল এবং সে চেষ্টা করছিল ইউরিকে দূরে সরানোর জন্য। তবে এর অবস্থা থেকে বলার সাহস জুগে উঠতে পারল না সুবিন। মজা করতে গিয়ে শেষে ঝামেলা শুরু হবে। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তেমনটা ঘটে না। সুবিন, তে আর আয়ু যেখানে বসেছে তার ঠিক পেছনে 2টো মেয়ে ঠিক এই বিষয় নিয়ে কথা বলছিল। বলা বাহুল্য যা দেখেছে তার থেকে একটু বেশি রং মশলা ছড়িয়ে বলছে তারা। তে সেই সব কথা শুন এবং পরক্ষণে উঠে গেল কলেজ ভবনের দিকে। সুবিন আর আয়ু তের পেছনে গেল। বলা যায় না রাগের বশে তে কি করে ফেলবে আবার। তবে তে কিছুই করলো না। দৃশ্য তার চোখে পড়লো, কিন্তু জাঙ্কুকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে ইউরি। জাঙ্কুক ইউরির হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে কি যেন বলে তের দিকে এক পলক তাকিয়ে চলে গেল। ইউরি কাগজটার দিকে এক নজর তাকিয়ে সেটা পায়ের তলে দুমড়ে মুচড়ে মাটিতে পিষে ফেলে জাঙ্কুকের দিকেই হাঁটতে লাগলো। এর মনে হচ্ছে তার বুকের ওপর কেউ পাথর চাপা দিয়েছে। জাঙ্কুকের পাশেতে পৃথিবীর যে কাউকে দেখতে পারবে, কিন্তু ইউরিকে না। যদিও ওদের দেখে মনে হচ্ছিল না ওরা প্রেম আলাপ করছিল, কিন্তু তবু তের মন খারাপ হয়ে যাচ্ছে। প্রচন্ড মন খারাপ। এই মন খারাপের কোনো সীমা রইল না তের। এটা কিছুই না, তেমন কিছুই না। মানুষ মানুষের সঙ্গে কথা বলবেই। বিশেষ করে উনি তো ইউরিকে আবার সুপারিশ করে এনেছে। বিষয়টা ভেবে তে মন খারাপের মনিল হাসলো। এই হাসিটা যে দেখবে তারও মন খারাপ হবে। তাই সুবিন আর আয়ুরও মন খারাপ হলো। এমন সময় আয়ুর চোখ গেল জেহপের দিকে। জেহপ তার মোবাইলে ব্যস্ত, তার চেহারায় গাম্ভীর্য, যেন কোনো কারণ সে একই সঙ্গে চিন্তিত এবং রেগে গিয়েছে। তবে ফোনের ওপাশে লোকের সঙ্গে জেহপ নিজেকে ধরে রেখেছে। দুজনে একে অপরের চোখে চোখ পড়লে তাদের পৃথিবীতে যেন নিস্তব্ধতা নেমে এলো। আয়ু চোখ ফিরিয়ে নিল, হাঁটতে থাকলো মাথা নিচু করে। জেহপের মন খারাপ হলো। সেদিনের ঘটনার পর থেকে আয়ু তাকে এড়িয়ে চলছে। তবে তাতে আয়ুকে দোষারোপ করা যায় না।
একটা সাধারণ মানুষের শরীরে এত ক্ষতের দাগ থাকে না, অথচ জেহপের আছে। এগুলো কিছুটা ট্রেনিং এর সময় লেগেছে, কিছুটা মিশনের সময়। তাই আয়ু যখন সেগুলো দেখে তাকে প্রশ্ন করেছিল, জেহপ নিশ্চুপ ছিল। তার পরিচয় দেওয়াটা যে সম্ভব না এখনই। সেদিন জেহপকে ওভাবে দেখে আয়ু ঘাবড়ে গিয়ে তার ভাইকে ডাকলে সেই সবকিছুর ব্যবস্থা করে। তার ভাইয়ের কাছে আয়ু কথায় কথায় জানতে পারে জেহপের মা বাবা তার যখন 5 বছর বয়স তখনই অ্যাক্সিডেন্টে মারা যায়। জেহপ মানুষ তার বড় চাচার কাছে, তবে তার বয়স যখন 18 তখনই তারা আলাদা করে দেন জেহপকে। এইসব কথা শুনে আয়ু আর জেহপের প্রতি আরো মায়া, ভালোবাসা বা শ্রদ্ধা যাই বলা যাক না কেন সেটা তীব্রভাবে বাড়তে থাকলো। আয়ু বুঝতে পারলো এই মানুষটার দেখাশোনা করতে কেউ আসবে না। তাই ভাইয়ের অনুমতি নিয়ে আয়ু আর তাদের বাড়ির কাজের মাসি এখানে রাতটুকু থাকতে চায়। গঙ্গিও কোনো আপত্তি প্রকাশ করে না। জ্বর খুব বাড়ছিল, যেহেতু উল্টোপাল্টা বকছিল জ্বরের ঘরে। আয়ু তার প্রলাপ শুনছিল মনোযোগ দিয়ে। সেগুলো এতগুলো বছর শোনার মতো কেউ ছিল না। তবে এক সময় আয়ুর চোখ কুঁচকে গেল। যেহেতু ডোন্ট শুট হিম বলে চিৎকার করে উঠলে। তার পাশে বসে থাকা কাজের মাসি চোখ মুখ কুঁচকে আয়ুকে বলল, ম্যাডাম, তাকে স্পঞ্জ করে দিতে হবে, তাতে যদি জ্বর কমে। আর এতেও যদি কিছু না হয় হাসপাতালে ভর্তি করাটাই বোধহয় ভালো হবে। সেটাই ভাবছি, ব্যবস্থা করো। কাজের মাসি বালতি ভর্তি পানি আর একটা তোয়ালে নিয়ে এলে দুজনে মিলে প্রায় সেন্সলেস জেহপকে ধরে ওঠালে আয়ুর মনে হলো তার সারা শরীর পুড়ে যাচ্ছে জেহপের তাপে। এভাবে পড়ে থাকতে হতো বোধহয় তাকে প্রায়। বিষয়টা ভাবতে আয়ুর প্রচন্ড মন খারাপ হলো। আয়ু ভাবতেও পারেনি এমন হাসির পেছনে এতটা কষ্ট লুকিয়ে রাখা সম্ভব। আয়ু এসব ভাবছিল, এমন সময় কাজের মাসি বিস্মিত কণ্ঠে কিছু বলে উঠলে আয়ু বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, কি হয়েছে, এত শব্দ করে কথা বলছো কেন? ম্যাডাম, ওনার দিকে তাকান, আপনি অবাক হবেন। আয়ু তাকালো, যদিও তার প্রথমে লজ্জা করছিল বলে আয়ু চোখ বন্ধ করে রেখেছিল। জিহাবের শার্টের বোতাম সব কয়টা খোলা, উন্মুক্ত বুক, শরীর তার প্রায়। সেদিকে তাকিয়ে আয়ু অবাক হয়ে গেল। জিহাবের বুকের কাছে বড় একটা ক্ষত চিহ্ন, ডান হাতে গভীর ক্ষতের চিহ্ন, ওটা টাটকা। কাপা হাতে আয়ু সেদিকে হাত বাড়ালে কাজের মাসির কথায় থেমে গেল সে। ম্যাডাম, ওনার পিঠে আঘাতের চিহ্ন আছে, প্রত্যেকটাই তো বোধহয় বড় ছিল। উনি কি কাজ করেন ম্যাডাম? পুলিশ টুলিশ নাকি গুন্ডা? আজকাল তো গ্যাংগুলোর সংখ্যা অনেক বেড়েছে। জানি না, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিজের কাজ করো মাসি। কতটা বললো ঠিকই আয়ু, কিন্তু নিজের ভাবনা আটকে রাখতে পারলো কি? ধাক্কা লেগেছে তার। কি করে যে হোক, কোনো কলেজ টিচারের শরীরে এত আঘাত থাকার কথা নয়। তাহলে তাহলে কি জেহপের অন্য একটা পরিচয় আছে? থাকলে সেই পরিচয় কি? সারা রাত সেই প্রশ্নের উত্তর নিজের মনে খুঁজেছে আয়ু, পায়নি। তাই ভোরের দিকে জেহপের যখন জ্ঞান ফিরেছিল তখন আয়ু তার ব্যান্ডেজ করা হাতের দিকে ইশারা করে বলেছিল, আপনার আসল পরিচয় কি স্যার? কোনো স্কুল টিচারের শরীরে এত দাগ থাকার কথা নয়, জানাটা খুব জরুরি। জরুরি। জেহপ নীরব দৃষ্টিতে তাকিয়েছিল আয়ুর দিকে। আয়ু তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য জোরাজুরি করেনি। সে চুপচাপ উঠে এসেছিল। তার বুকের মাঝে অস্থিরতা বিরাজমান ছিল। আয়ুর মনে নানা ধরনের প্রশ্ন। মানুষটাকে তো সে ভালোবাসে, তাহলে সে কি কাজ করে তাতে কি যায় আসে? জিমিন নিজের ঠোঁটে হাত দিয়ে বসে আছে। বৃষ্টিময় সেই রাতের কথা তার মনে আছে এবং পরিষ্কার ভাবেই আছে তা। নিজের ঠোঁটে মানুষটার উষ্ণ ছোঁয়া, কাতর করা অনুভূতির জোয়ার, সবটাই পরিষ্কার তার মনে আছে। জিমিনের মনে বসন্তের আগমন ঘটিয়েছে সে। আগমন ঘটিয়ে সে পালিয়ে গিয়েছে আবারও। কাপুরুষ কোথাকার, এ কেমন খেলা? ভালোবাসার চাদরে আলিঙ্গন করে ছিটকে দূরে ফেলে দেওয়া। জিমিন এসব ভাবছিল, তখন তার রুমের দরজায় টোকা পড়লে জিমিন নিজের খাতা, পেন্সিল, কাগজ সব গুটিয়ে ফেললো। এগুলো দেখলে খুব সমস্যা। প্রতিটি কাগজে তার অনুভূতিগুলো ছবির মতো ফুটে আছে। দরজা ঠেলে এমন সময় তার ভাই ঘরে ঢুকলো। বিছানায় বসতে বসতে জাংকুক বলল, আমার বোনটা অসুস্থ, তাই আসতে হলো। হঠাৎ এমন অসুস্থ হলে কি করে? তোকে না বলেছি বৃষ্টিতে ভিজবি না? আর পায়ে কি করে লাগলো? একটা একটা করে প্রশ্ন কর ভাইয়া। বেশ, তাহলে তুই ওই মোটেলে কি করছিলি? জাংকুকের কথায় জিমিন কেঁপে উঠলো। তার ভাই সবটা জানে, এবার কি করে সবটা সামাল দেবে জিমিন? বদমাস ছেলে কোথাকার। জিমিন এসব ভাবছিল, তখন জাংকুক বলে উঠল, তোকে আমি বহুবার বলেছি জিমিন, সবাই বিশ্বাসযোগ্য নয়।
কথাটা বলে জিমিনের পার্স আর মোবাইল জাঙ্কুক বোনের দিকে এগিয়ে দিয়ে তাকালো বোনের ফ্যাকাশে দৃষ্টিতে। তার এই বোন চাপা স্বভাবের, মেরে কেটে ফেললেও পেট থেকে একটা কথাও বের করতে পারবে না সে, এটা সে ভালোই জানে। জাঙ্কুক তো এই কথাটা জানতে পারতো না যদি না তার কলিগ ক্রাইম সিনে জিমিনের পার্স আর মোবাইল দুটো আলাদা জায়গায় খুঁজে না পেত। ইনভেস্টিগেট অফিসার সন্দেহ করছে জিমিন ড্রাগনের কারোর সঙ্গে পরিচিত, কারণ সেখানকার এক কল গার্ল অফিসারকে অতীব সুন্দরী মেয়েকে তৃতীয় পার্টির এক মুখোশ পরা লোক কোলে করে নিয়ে বাহিরে গিয়েছে এই কথাটা জানিয়েছে। মেয়েটার আগে খুব ভয় পেয়ে লোকটাকে জড়িয়েছিল, লোকটাও নাকি মেয়েটাকে যত্নের সঙ্গে আগলে রেখেছিল। ওই মেয়েটার পোশাকের বর্ণনাও সেদিন জিমিন যা পরেছিল মিলে যাচ্ছে। তার মায়ের থেকে জাঙ্কুক খুব কৌশলে জেনে নিয়েছে বিষয়টা। কলগাল ওই নারী আর তেমন কিছুই বলতে পারেনি, কারণ পুরো বিষয়টা সে লুকিয়ে দূর থেকে দেখেছে। মোটেলে মালকিনের থেকে খুব বেশি কিছু জানা যায়নি। স্বাভাবিকভাবেই তাকে টাকা খাইয়ে আর ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। জিমিনের দিকে তাকিয়ে জাঙ্কুক হতাশ হলো। ঘর শুদ্ধ বিভীষণ, কিছু বলতেও পারছে না বোনকে। তারও নিশ্চয়ই কোনো কারণ আছে ভাইকে কিছু না বলার। জাঙ্কুক শুধু মনে মনে প্রার্থনা করে কারণটা যেন ভয়ঙ্কর কিছু না হয়। পরিবেশ স্বাভাবিক করতে আর ভাইয়ের প্রশ্ন এড়াতে জিমিন বলে উঠল, অনেকদিন পর এসেছিস, কফি খাবি আমার হাতে? নিয়ে আয়। তোর ঘরে বসে খাবো নাকি কোনো সমস্যা আছে? কি সব বলছিস, তুই বস, আমি নিয়ে আসছি। কুকি খাবি? আমি কয়েকদিন আগে বেক করেছিলাম। যা পারবি নিয়ে আয়, আমি ততক্ষণে একটু গড়িয়ে নিই। দুদিন কুত্তার মতো দৌড়াদৌড়ি করেছি। সে কি, আমি তো জানতাম তুই সাপ। কথাটা বলে জিমিন চলে গেল। জাঙ্কুক নিশ্চিত করলো জিমিন নেই। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও আদরের বোনের ঘরে তল্লাশি চালালো সে। বিছানা সে উল্টে ফেললো, সেখানে এক গাদা স্কেচ, সবগুলো স্কেচ দৃষ্টিময় এক রাতের দৃশ্য সমূহ। জাঙ্কুক একের পর এক সবগুলো স্কেচের উপরে চোখ বুলিয়ে অবাকের ওপর অবাক হলো। চোখ আটকে গেল একটা স্কেচের দিকে। বৃষ্টির মধ্যে এক মুখোশধারী পুরুষের কোলে এক নারী রাস্তার মাঝে বসে। পুরুষটি নারীর দিকে ঝুঁকে আছে। পরবর্তী কাগজের ওপর একটা মুখোশের ছবি আঁকা, আর পরের কাগজে বৃষ্টির মাঝে এক নারী তাকে এক পুরুষের চলে যাওয়ার পথে। নারী আকৃতিটা যে জিমিন হতে পারে এই আশঙ্কাটা জাঙ্কুক উড়িয়ে দিতে পারল না। আর মুখোশধারী পুরুষটি যে ডিটু, এই সম্ভাবনাটাও অতি তীব্র। জাঙ্কুক ঝটপট কয়েকটা ছবি তুলে সবটা আগের মতো করে ফেললো। বসে পড়লো আগের জায়গায়। বোনের ঘরটা আরেক দফা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। তার নজর গেল বেডসাইড টেবিলে রাখা একটা সাদা রুমালের দিকে। রক্ত লেগে রুমালে। জাঙ্কুক সেটা ভালো করে নেড়েচেড়ে দেখলো। জাঙ্কুক রক্তে রাঙা রুমালটা স্যাম্পল নিয়ে নিল। এটাকে ফরেন্সিকে পাঠাতে হবে। জাঙ্কুক আরো কিছু খতিয়ে দেখতে যাবে, জিমিন ঘরে ঢুকলে কাজে বাধা পড়লো তার। জাঙ্কুক বোনের দিকে তাকালো। তার এই বোন যে কি করছে নিজের জীবনের সঙ্গে, চিন্তায় ভেসে গেল তা ভেবে জাঙ্কুক। জাঙ্কুক বসে আছে ডঙ্গুকের ড্রয়িং রুমে। ডঙ্গুক বাসায় নেই। ডঙ্গুককে দিয়ে তার কাজও নেই। তার কাজ হচ্ছে লি মিনহুকে দিয়ে। এই লোককে দীর্ঘ 2 সপ্তাহ ধরে ট্রেস করতে পারছে না জাঙ্কুক, অথচ এদিকে তার স্পেশাল পারমিশন দরকার ভীষণ। এই লোকের অনুমোদন ছাড়া সেটাও সম্ভব হচ্ছে না। জাঙ্কুক 30 মিনিট ধরে বসে আছে ড্রয়িং রুমে। তার বিরক্ত লাগছে। এমন সময় সেখানে কফি আর কুকিজের ট্রে হাতে উপস্থিত হলো তে। তে আজ হালকা আকাশি রঙের একটা কামিজ পরেছে, মাথায় ওড়না দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে একজোড়া দুল। জাঙ্কুক তেকে দেখে বোকার মতো তাকিয়ে থাকলো। নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। তের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে সে। মন চাইছে এক্ষুনি তেকে হ্যাচকা টানে নিজের বুকের সঙ্গে জড়িয়ে রাখে। তের চোখ জোড়া অভিমানী। এই অভিমান কেন মিশে আছে তার প্রিয়সীর চোখে বুঝে উঠতে পারলো না জাঙ্কুক। তের ট্রেটা রেখে বলে উঠল, ভাইয়া ওপরে আছে, ফ্রেশ হচ্ছে, আর একটু অপেক্ষা করতে হবে। কথাটা বলে তে চলে যেতে নিলে জাঙ্কুক নিজেকে সামলাতে না পেরে বলে উঠল, তোমার মন খারাপ? তে আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। তার মন খারাপের মানুষটাই তাকে জিজ্ঞাসা করছে। উত্তরটা সরাসরি দিয়ে দেবে তে। না, মন খারাপ হবে কেন? মন খারাপের কোনো কারণ আছে নাকি? তাহলে তোমার চেহারা মলিন কেন? এবার বাঁকা দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। এক নজর ঘরের চারপাশে তাকালো। তার মা বাড়ি নেই। বহুদিন পর পুরোনো বান্ধবীদের সঙ্গে দেখা করতে গিয়েছে। কাজের লোকগুলোকেও ঘরে দেখা যাচ্ছে না।
তের চোখে মুখে দুষ্টুমি খেলা করে উঠল। সে ঝুঁকে গেল জাঙ্কুকের দিকে। তের এমন কাজে জাঙ্কুক অবাক দৃষ্টিতে তাকালে তে বলে উঠল, আপনি ঠিক ধরেছেন, আমার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। জাঙ্কুক ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালে তে অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনি জানেন জীবনের দ্বিতীয়বার আমার জেলাসি ফিল হচ্ছে। কেন? তে জাঙ্কুকের এই প্রশ্নের উত্তর দিল না, দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সে নিজের মনে বলে উঠল, আপনি কেন ওই ইউরিকে কলেজে নিজের সুপারিশে আনলেন? আপনার কি ওকে এতটাই পছন্দ? কথাটা বলে তে আরো খানিকটা জাঙ্কুকের দিকে ঝুঁকে এলে জাঙ্কুকের মনে হলো তার প্রাণ বেরিয়ে যাবে। তে কেন এমন করছে? নিজেকে সামনে নেওয়ার জন্যই জাঙ্কুক বলে উঠল, তুমি কি করছো? কেউ চলে আসবে। কথা বলতে বলতে অনেকটা ঝুঁকে এসেছে নিজের অজান্তেই। এবার তে আরো অভিযোগ ভরা কণ্ঠে বলে উঠল, জানেন তো আপনি ভীষণ খারাপ। আমি আপনাকে ভীষণ অপছন্দ করার চেষ্টা করি, কিন্তু পারি না। দেখুন না, হাত পুড়িয়ে নিজে কফি বানিয়ে নিয়ে এলাম। আমি কখনো আমার ভাইয়ের জন্য কফি বানাইনি। তের হাত পোড়ানোর কথা শুনে জাঙ্কুক শঙ্কিত হয়ে পড়ল। বিচলিত ভঙ্গিতে তের দিকে এগিয়ে তার হাত বাড়িয়ে নিয়ে বলে উঠল, দেখি কোন হাত পুড়িয়েছ? তুমি কেন এসব করো? যা পারো না তা করতে যাবে না। জাঙ্কুক খুঁটিয়ে খুঁটিয়ে তের দুই হাত দেখতে লাগলো। পড়েছে বটে, ডান হাতের ওপরে বোধে অনেকটা গরম দুধ পড়েছে। ফুলে লাল হয়ে আছে জায়গাটা। জাঙ্কুকের মনে হলো তার বুক চিনচিন করছে। এদিকে তের হার্টবিট বেড়ে যাচ্ছে। জাঙ্কুক কেন এমন করে? আর সে নিজেই বা কবে এত বেহায়া হলো? এত নির্লজ্জ তো তে কখনোই ছিল না। তে নিজের হাত ঝটপট সরিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে জাঙ্কুক হঠাৎ করে হ্যাচকা টান দিলে তে নিজের তাল সামলাতে না পেরে জাঙ্কুকের ওপরে পড়ে গেল। যথারীতি তে পড়ল জাঙ্কুকের ওপর, আর জাঙ্কুক পড়ল সোফায়। জাঙ্কুক হতবাক, তে হতভম্ব। জাঙ্কুক আসলে বুঝতে পারেনি তার টানটা এত জোরে হয়ে যাবে। তেকে শুধু আটকানোর জন্য জাঙ্কুক হাতটা ধরে টান দিয়েছিল। দুজনে পরিস্থিতির বিপাকে পড়লো ঠিকই, কিন্তু বিপাক তাদের কাছে মনে হলো না। দুজনের মাঝে হারিয়ে গেল। তারা ভুলে গেল ড্রয়িং রুমে বসে আছে তারা। জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে ওই ঠোঁট জোড়া তাকে টানছে। নিজেকে ধরে রাখা সম্ভব হচ্ছে না জাঙ্কুকের পক্ষে। তেকে সরিয়ে দেওয়া দরকার, অবশ হয়ে গিয়েছে। জাঙ্কুক নিজের ঠোঁট জোড়া তের ঠোঁটের দিকে এগিয়ে নিল। দুজনের ঠোঁট যখন একে অপরের স্পর্শ পেতে প্রস্তুত, ঠিক তখন একটা ডাক ভেসে এলো, জাঙ্কুক।